শুভ সকাল সবাইকে। ইনফ্যাক্ট গুড আফটারনুনও বলতে হবে, হয়তো বা গুড ইভিনিংও বলতে হবে, as we have participants from different parts of the world. So before I start, I really wish that all of our family members are staying safe in this pandemic worldwide situation. And I wish all of you all the best for this course. So we are expecting a bit more participant, but since it is already 5:09, so probably we can start. Screen. Before I start, I would like to ask the participants today if they want to share their views for this course. যেহেতু আমাদের মোটামুটি সবাই আমরা বাঙালি, so we can speak in বাংলা so that we can understand. আমাদের সাথে আছেন সম্ভবত প্রফেসর আশিক আহমেদ, আইইউটি থেকে। জি, যদি আপনি কিছু বলেন। আসলে স্যার আমরা যেহেতু আসলে আমি নিজে কন্ট্রোল সিস্টেম ডিজাইন নিয়ে কিছু কাজ করি, সজল স্যার অলরেডি আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছে, থ্যাঙ্কস ফর দ্যাট। তো আমি আসলে একটা টার্গেট নিয়ে কোর্সটা করছি। আমি জানি না আসলে যেহেতু এখানে মানে ভ্যারিয়াস ব্যাকগ্রাউন্ড নিয়ে হয়তো পার্টিসিপেন্ট আমরা আছি, তো আমি স্যারকে অলরেডি জিজ্ঞেস করেছিলাম যে আসলে কন্টেন্টটা কি হবে। তো হোয়াট এভার বি দ্য কন্টেন্ট, আমি আসলে শেখার উদ্দেশ্যে এখানে এসেছি। হোয়াট এভার বি দ্য কন্টেন্ট ডাজন্ট ম্যাটার। যদিও আমার ডেজিগনেশন হয়তো প্রফেসর, বাট আসলে আমি এটা বিলিভ করি যে যে কোনো বয়সেই শেখা যায়। সো আমি আসলে ওই আঙ্গিকেই বা ওই মোটিভ নিয়েই ক্লাসটা পার্টিসিপেট করছি, যেহেতু আমি কন্ট্রোল নিয়ে কাজ করতে আগ্রহী এবং আমি আসলে সজল স্যারের রিসার্চ ব্যাকগ্রাউন্ড দেখেই এখানে এসেছি। সেটা দেখেই আমি আসলে ইন্টারেস্ট ফিল করে এখানে এসেছি। এখন এখানে বেসিক আলোচনা হোক বা অ্যাডভান্স লেভেল আলোচনা হোক, অবশ্যই বেসিক থেকেই শুরু করতে হবে। বাকি সবার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সেটা সামনে রেখে যদি আমরা একটা পর্যায় থেকে শুরু করতে পারি, তাহলে বোধহয় খুব বেশি বেসিক থেকে শুরু না করলে হবে। বাকি সেটা সদল স্যার নিজেই ঠিক করে দেবেন। তো আমি আসলে শেখার উদ্দেশ্যেই এসেছি। তো হোয়াট এভার বি দ্য কন্টেন্ট, আমি ইনশাল্লাহ আশা করি শেষ পর্যন্ত থাকবো আপনাদের সবার সাথে। থ্যাংক ইউ। ধন্যবাদ আশিক স্যারকে। আসলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে আসলে পার্টিসিপেন্ট বিভিন্ন পর্যায়ে রয়েছে, সো আসলে আমি বিষয়টাকে এইভাবে বলতে চাই, আসলে অবশ্যই স্যারের সাথে একমত আমি যে শেখার কোনো শেষ নাই। I also do participate in various training courses because আসলে আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব যতটুকুই হোক নিজস্ব একটা এক্সপার্টাইজ জোন আছে। তো অবভিয়াসলি সেখান থেকে আসলে শেখার এবং শেখানোর জায়গা আমাদের সবার জন্য রয়েছে। তো স্যারের রেসপেক্টে বলতে চাই, আসলে কোর্সটার উদ্দেশ্য শুধু এই কোর্সের মধ্যেই সীমাবদ্ধ নেই। আর কি নেক্সট সামনের স্লাইডে আমি দেখাবো যে অ্যাকচুয়ালি we can still collaborate even the course is finished. কোর্স যদি শেষও হয়ে যায় এবং আমরা হয়তো লং টার্ম ইভেন আজীবন we can carry the collaboration and others. স্টুডেন্ট লেভেলে কেউ যদি কিছু বলতে চায়। Probably
আদাব স্যার। জি জি। জি আমি হচ্ছে এখন পড়াশোনা করছি, থার্ড ইয়ারে আছি। কন্ট্রোল সিস্টেম এই কোর্সটা আমাদের আছে, কিন্তু আমি পর্যাপ্ত নলেজ নাই, তো আমি এখানে থেকে কিছু শেখার জন্য এবং জানার জন্য মানে আসছি আর কি। আচ্ছা আচ্ছা। আর আর একজনের হয়তো আমরা শুনতে পারি, দেন উই ক্যান স্টার্ট। আর কেউ? আসসালামু আলাইকুম। আমি হচ্ছে গ্রাজুয়েট প্রোগ্রামে আছি, অটোমেশন টেকনোলজি। নাম এবং পরিচয় দিয়ে বললে একটু সুবিধা হয় সবার আচ্ছা, জন্য। আমার নাম হচ্ছে আহমদ রেজাউর রহমান। আমি গ্রাজুয়েশন প্রোগ্রাম অটোমেশন টেকনোলজিতে আছি। তো কন্ট্রোল সিস্টেম ডিজাইন নিয়ে আসলে এখন মানে প্রচুর ব্যবহারিক প্রয়োগ আছে। সো এই ব্যবহারিক প্রয়োগগুলো মানে একটু কি ধরনের আরো বেশি রিয়েলাইজ করার জন্য আসলে উদ্দেশ্য নিয়ে শেখার উদ্দেশ্যে আসলে এই প্রোগ্রামে খুবই ইন্টারেস্টেড আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ ঠিক আছে, জি বলেন। জি আমি শেষ করেছি। আচ্ছা জি ধন্যবাদ। সো উই ক্যান স্টার্ট। প্রথমে আর কি আমি আমার নিজস্ব কিছু পরিচয় দিয়ে শুরু করতে চাই প্রথমে আজকে। যে অ্যাজ ইউ অলরেডি নো, আমার নাম বাংলায় আর কি যদি আমরা স্পষ্ট করে বলি, সজল। মাই সুপারভাইজার ইউজ টু কল মি সাজল। সো সজল কুমার দাস। আমি বর্তমানে রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে রয়েছে। আমাদের সাথে আজকের এই ট্রেনিং করছে আমি দেখলাম আর কি দুজন কলিগ রয়েছে, রবিউল ইসলাম এবং দীপ কুমার সাহা। So I really would like to thank them for joining this session. I have some backgrounds. So আমি পিএইচডি করেছি ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়া থেকে 2014 সালে, এবং 2014 সালে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে আর কি রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে জব শুরু করি। আসলে মানে বিফোর ফিনিশিং পিএইচডি আই গট দ্যাট অফার। এই জন্য আসলে পোস্টের নামটা তাদের রিসার্চ ইঞ্জিনিয়ার রাখতে হয়েছিল, সিন্স আমার আসলে তখনও পিএইচডি হয়েছিল না। তাছাড়া হয়তো পোস্টের নামটা পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোই হতো সে সময়। পরবর্তীতে আমি আসলে সিঙ্গাপুর থেকে আর কি দেশে ফিরে আসি। ফিরে এসে আমি কিছুদিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ মিন্স AIUB তে কিছুদিন জব করেছিলাম। তারপরে আর কি রুয়েটে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে আসি। এখানে আমি প্রায় মোর দেন 5 ইয়ার্স জব করছি। বাই দিস টাইম আমি কিছুদিনের জন্য আর কি ভিজিটিং একাডেমিক হিসেবে দ্য ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেল অস্ট্রেলিয়াতেও ছিলাম। So I am at the same time I'm also working as the director of control system research group of RUET. আমার কিছু গ্রুপ অফ স্টুডেন্টস আছে, আসলে ওই আমরা সবাই একসাথে কাজ করি, করার চেষ্টা করি, নলেজ শেয়ার করার চেষ্টা করি। তো I started this group with one student. I'm really happy to announce his name, Shubroto Kumar Sarkar, who is also doing as a lecturer in Borinder University now, Rajshahi. দেন আমার সাথে কাজ করা শুরু করে আর কি আমার বর্তমান কলিগ এবং আমার বলা যায় স্টুডেন্ট ছিল। বর্তমান সে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছে এবং তার নাম জনাব ফাইসাল রহমান বাদল। সো I really would like to thank both of them because
তাদের কারণে আসলে কন্ট্রোল সিস্টেম রিসার্চ গ্রুপটা এস্টাবলিশ হয় এবং বলা যায় না আসলে মোর দেন 40-50 স্টুডেন্টস আর কি ইন ডিফারেন্ট রিজিয়নস আর কি তারা কাজ করছে কন্ট্রোল সিস্টেম রিসার্চ গ্রুপে। কেউ কেউ আছে মাস্টার স্টুডেন্ট, কেউ কেউ আছে ব্যাচেলারের বিভিন্ন স্টেজে আছে, হয়তো 4th ইয়ার 3rd ইয়ার বিভিন্ন স্টেজে আছে, and also from different departments. So I really feel proud to be the director of such group. আমি অলসো রোবোটিক সোসাইটি অফ রুয়েট এর বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে রয়েছি। রোবোটিক সোসাইটি অফ রুয়েট নাম শুনে বোঝা যাচ্ছে যে অবভিয়াসলি আমাদের প্রায় প্রতিটা ইউনিভার্সিটিতে এখন একটা রোবোটিক্স ক্লাব রয়েছে। তো বলা যায় রোবোটিক সোসাইটি অফ রুয়েট আমাদের এখানে রোবোটিক্স এর একটা ক্লাবের মতোই। রোবোটিক সোসাইটি অফ রুয়েট এর আসলে ফান্ডিং প্রেসিডেন্ট, আসলে যার হাত ধরে রোবোটিক সোসাইটি অফ রুয়েটটা আর কি এত দূর এসেছে, আমি বলবো তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রোকনুজ্জামান স্যার। তিনি বর্তমানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন এবং হি ওয়াজ অলসো দ্য হেড অফ দি ডিপার্টমেন্ট অফ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ইভেন তিনি যখন আর কি বিভাগীয় প্রধান ছিলেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ রুয়েটের, at that time I joined as a lecturer. So পরবর্তীতে আর কি সময়ের পরিবর্তনে আর কি বিভিন্ন রকম চেঞ্জিং হয়েছে। সো বর্তমানে আমাদের শ্রদ্ধেয় রোকনুজ্জামান স্যার উনি অ্যাডভাইজার হিসেবে রয়েছেন রোবোটিক সোসাইটি অফ রুয়েটের এবং আমি বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে রয়েছি। At the same time, I am also working as the advisor of IEEE Robotics and Automation Society student branch in RUET. This is also an international forum, as you all know that IEEE, what IEEE is. So I also feel proud to work as an advisor of this IEEE Robotics and Automation Society. I'm also working as guest editors of some of the journals. তার মধ্যে রয়েছে IET Renewable Power Generation. Basically, it run by IET, as you probably know. At the same time, I'm also working as a guest editor of Energies and Sustainability. Both of these journals are run by MDPI. So these are the call for papers. যদি কেউ ইন্টারেস্টেড থাকে, they can submit their work, original work in Energies. Especially the topic we are working on is the virtual power plants, ICT based control and optimization. So আমরা এখানে ভার্চুয়াল পাওয়ার প্ল্যান আসলে আমি যদি শর্ট ফর্মে বলি, আসলে এটা আসলে ICT control microgrid একটা সিস্টেম. There are some differences as well. তো বেসিক্যালি আমরা এখানে এইরকম এই স্পেশাল ইস্যুতে আমরা মাইক্রোগ্রিড বা স্মার্ট গ্রিড কে বেসিক্যালি ফোকাস করে এবং ফোকাসটা ICT বেসড কন্ট্রোল এবং অপটিমাইজেশন কে নিয়ে আমরা ভার্চুয়াল পাওয়ার প্ল্যান একটা স্পেশাল ইস্যু করছি। স্পেশাল ইস্যুর এডিটর ইন চিফ হিসেবে রয়েছেন প্রফেসর SM Moin, who is from School of Electrical Engineering, Computing and Mathematical Sciences from Curtin University, Perth, Australia. His email address is given there. I am also working as the guest editor, and Professor Dr. Fred Blabjarg, who is a highly renowned and highly cited researcher in the field. So I really feel proud to work with them and to learn from them. আমার আরেকটা স্পেশাল ইস্যু আর কি রান করছে, সেটা সাস্টেনেবিলিটি জার্নালে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ফর গ্লোবাল এনার্জি সাস্টেনেবিলিটি, রোল অফ এনার্জি স্টোরেজ, পাওয়ার কনভার্টার অ্যান্ড কন্ট্রোল। এইখানে আর কি এই স্পেশাল ইস্যুতে আমাদের সাথে এডিটর ইন চিফ হিসেবে রয়েছেন ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম ফ্রম ইউনিভার্সিটি অফ ওলঙ্গন, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া।
আমাদের সাথে মালয়েশিয়া থেকে আমাদের একজন কলিগ রয়েছেন এবং আই এম অলসো ইন দ্য প্যানেল। সো এখানেও আমরা বেসিক্যালি এনার্জি স্টোরেজ, পাওয়ার কনভার্টার এবং দেয়ার কন্ট্রোল, এইগুলো আর কি টু এনহ্যান্স দ্য এনার্জি সাস্টেনেবিলিটি, এটাকে বেসিক্যালি ফোকাস করে আমরা এখানে একটা স্পেশাল ইস্যু করছি। we have some other plan as well, আরো কিছু স্পেশাল ইস্যু হয়তো সামনে আমরা অ্যাপ্লাই করেছি, হয়তো সামনে they will come। তো কেউ যদি আমাদের আজকের এই সেশনে আছেন, এরকম কেউ যদি ইন্টারেস্ট ফিল করেন and if they feel their work is enough to submit these journals, please I would request all of you to submit your work. Currently also I am working on a book, Advances in Control Technique for Smart Grid Application. The book will be published by Springer, as you know, a well-renowned publisher. So this book is also on control techniques or applications in smart grid actually. So along with Dr. Robiul, we have another colleague from Huazhong University of Science and Technology, China, Dr. Wishu. So both Dr. M.D. Robiul Islam and Dr. Wishu, both of them are very expert in the field of microgrid, smart grid, power converter, machineries and others. So similarly, as I told earlier, I really feel great to work and learn from them. This call for book chapter, although was ended on 31st July, but still we are remaining it open for the researcher. If they are interested, they can still send us email with a 1 or 2 pages proposal of book chapter. So now I will move forward to the course materials. So basically from here you can see that there are about 15 topics. So these topics actually are not from any, I mean, not for any course or any degree, which I will discuss later. So that is what I wanted to say. This course is neither designed for a degree nor to offer a certificate, because some of the participants have asked me about a certificate, but I'm really sorry to say that certificate will not be provided as this course. Actually, I'm taking this course from my own interest. So I plan to run this course to share and exchange the knowledge of control design, make collaboration, and help us in the future. একটা কথা আমি বলতে চাই, probably we have some expectations from the course, and I will be very happy to know such expectations so that I can design my lecture in that way. As you can see, participants are from different ages and different parts of the world, and some of them are bachelor students, master students, PhD students, faculty members, also postdocs and others are there. So it's really, it will be not an easy for me to design lecture plan considering all these things, but I'll try to do so if I get feedback from you, because আমরা এখানে আসলে শেখার জন্য এসেছি. It is not necessary that I can give you everything, but I will try from my level best. আমি এখানে একটা কথা বলে রাখতে চাই যে I am not going to introduce anything new.
সবকিছু অলরেডি আছে, বইয়ের মধ্যে আছে হয়তো বা ইন্টারনেটে আছে, বা অন্য যে কোনো সোর্সে আছে। So what I will do, I will summarize and present it in my way so that I can make it understand as much as I can. So আমার সবার কাছে সেক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে যে আরো যদি কোনো স্পেশাল টপিক বা স্পেশাল ভাবে কিছু জানার থাকে বা মনে হয় যে এটা এই লেকচারে ডিসকাস করলে would be helpful for him or her, I really appreciate it. এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আসলে কন্ট্রোল প্রফেসর আশিক আমাদের সাথে আছেন, he knows also that there are many design techniques by which a controller can be designed, and truly it is not expected to learn all the design techniques in a single course. So সেক্ষেত্রে আমরা আসলে চেষ্টা করব ম্যাক্সিমাম আমরা যতটুকু যেভাবে দিতে পারি, বাট আমরা চাইলে নোবেল কন্ট্রোল ডিজাইন টেকনিক্স আমরা নিজেরাও ইনভেন্ট করতে পারি। অ্যাকচুয়ালি রিসার্চটা আমরা কন্ট্রোল সিস্টেম রিসার্চ গ্রুপ আমরা রিসার্চটা করি বেসিক্যালি এই কন্ট্রোল ডিজাইন টেকনিক্স আসলে নিয়ে, নোবেল কন্ট্রোল ডিজাইন টেকনিক্স নিয়ে আমরা কাজ করি। বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমরা কাজ করি, স্পেশালি মাইক্রোগ্রিড, স্মার্ট গ্রিড, ন্যানো পজিশনিং কন্ট্রোল, অলসো মোটর, ডিফারেন্ট কাইন্ডস অফ মোটর কন্ট্রোল, এবং আরো অন্যান্য দিকেও। এট দ্য সেম টাইম আমরা যেমন কন্ট্রোল সিস্টেম ডিজাইনে কাজ করি, রিসেন্টলি উই আর অলসো ওয়ার্কিং অন স্পেশালি মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আমরা এখন যেটা চেষ্টা করছি যেমন control design techniques using machine learning and artificial intelligence and all these things. So সেক্ষেত্রে আর কি আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে কোর্সটা করা এবং পাশাপাশি যদি আমরা কোলাবোরেটিভলি কিছু কাজ করতে পারি এবং নোবেল কিছু কন্ট্রোল ডিজাইন করতে পারি, আই থিঙ্ক আমাদের সবার জন্যই, for each individual and also for the institution where we are working at the moment, all will be recognized. So what I will basically focus, so we'll focus on learning how to design controllers, what to look at and how. আমি যেটা বললাম প্রথমে যে আসলে অনেকগুলো পন্থা রয়েছে একটা কন্ট্রোলার ডিজাইন করার জন্য, এবং সত্যি, এবং সেই পন্থাগুলো টোটালি আননোন নাম্বারস। একই কন্ট্রোলার আসলে বিভিন্ন জন, বিভিন্ন রিসার্চার বিভিন্ন ভাবে ডেভেলপ করতে পারে, ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লিকেশনস, রিকোয়ারমেন্টস এন্ড আদার ফ্যাক্টরস। সো সেক্ষেত্রে বেসিক্যালি আমাদের যেটা জানা উচিত যে আমি প্রথমে যেটা চিন্তা করছি যে হোয়াট ফ্যাক্টরস নিড টু বি কনসিডার্ড। একটা কন্ট্রোল সিস্টেম ডিজাইন করতে গেলে আসলে কি কি দেখতে হবে এবং সেইগুলোকে মাথায় নিয়ে কতটুকু পর্যন্ত একটা কন্ট্রোলার, কতটুকু পর্যন্ত আমরা যে ডিজায়ার পারফরম্যান্সটা চাচ্ছি সেটা আমরা কতটুকু পর্যন্ত অ্যাচিভ করতে পারবো, এবং হচ্ছে যে আরো কি কি করা থাকবে সেই কন্ট্রোলার ডিজাইনের পরেও, এইগুলোকে বেসিক্যালি আমরা ফোকাস করব। এবং অবভিয়াসলি আমরা তো কিছু ডাইরেক্ট কিছু কন্ট্রোল ডিজাইন আমরা দেখব, এবং হচ্ছে যে as I told earlier that we will also share the code as well. I will try to share the code, MATLAB code and others, so that individual can get into it and do practice. তারা নিজেরা যেন প্র্যাকটিস করতে পারে, এবং আমাদের সাথে যারা ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, obviously they will have some students to work with, so they can also share those files to their students so that they can work. তো এইভাবে আমার মনে হয় যে আমরা হয়তো একদিনে সম্ভব নয়, কিন্তু বাংলাদেশে কন্ট্রোল সিস্টেমের জন্য, কন্ট্রোল সিস্টেম ডিজাইনের উপরে আমরা একটা ভালো একটা আমরা গ্রুপ তৈরি করে ফেলতে পারি সামনে, যেখানে আমরা সবাই মিলে একত্রিত যতটা পারা যায় আর কি কাজ করতে পারি। বেসিক্যালি আমি দেখেছি যে চাইনিজ, ইন্ডিয়ান, এই দুটো রিজনে এবং অন্যান্য যেগুলো বাইরে ইউএসএ বা
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, এগুলো তো রয়েছে। আমি আমাদের আশেপাশের দেশগুলোর মধ্যে কথা বলতে চাচ্ছিলাম। তো আমি দেখেছি প্র্যাকটিক্যালি যখন তাদের সাথে কাজ করেছি, আমি দেখেছি যে আমরা আসলে আমরা বলা, আমি জানি না, কি আমি বলতে হবে যে আমি আসলে যখন পিএইচডি শুরু করি, আমি পার্সোনালি যতটুকু শিখে গিয়েছিলাম, আমি দেখেছি যে দে লার্ন ফার বেটার, ফার বিয়ন্ড মাই ইমাজিনেশন। সো তারা অনেক বিভিন্ন, যেটা কি বলবো, মানে সহজ ভাষায় বলে, যেগুলো কঠিন কঠিন ডিজাইন, কন্ট্রোল ডিজাইন টেকনিক, যেগুলো আসলে আমি সে সময় চিন্তাও করতে পারতাম না, তারা সেগুলো শিখে গিয়েছে এবং দে ডিড ভেরি ওয়েল ইন দেয়ার পিএইচডি বিকজ অফ হ্যাভিং সাচ কাইন্ড অফ নলেজ ব্যাকগ্রাউন্ড. So that is what I actually want to share in this course, that learn from this course and utilize this knowledge in future. So we are going to actually cover 15 topics. আমরা previously যদি মনে থাকে আর কি, তো 15টা টপিক আমি যদি ধরি যে প্রতিটা টপিকের জন্য দুটো করে ক্লাস দরকার, সো উইল স্টিল নিড 30 ক্লাসেস ইন টোটাল। সো 30টা ক্লাস, সেক্ষেত্রে আমি চিন্তা, অনেক প্রফেসর আশিক এবং আরো বেশ কয়েকজনকে আমাকে প্রশ্ন করেছেন হয়তো বা কত দিনে এটা শেষ হতে পারে। অবভিয়াসলি এটা একটা আর কি কোশ্চেন থেকেই যায়। তো আসলে এটা যেহেতু আসলে কোনো কি বলবো, প্রিভিয়াসলি আমি মানে কোর্স হিসাবে এটাকে কখনো নেইনি, এবং এটা কোনো আন্ডারগ্রেড বা মাস্টার্স এর কোনো পার্টিকুলার কোর্সের মতো করেও এটাকে ডিজাইন করা না। এটা বেসিক্যালি যে জানার জন্য আসলে কোন কোন কন্ট্রোল ডিজাইনের কোন ডিজাইন গুলো হয়তো জানলে ফিউচারে হয়তো যখন মাস্টার্স বা পিএইচডি বা অন্যান্য সময় যখন কাজ করবে, সেক্ষেত্রে হয়তো এই টপিক গুলো হেল্পফুল হবে, এবং সেটা বিবেচনা করে আসলে টপিক গুলো সিলেক্ট করা হয়েছিল। তো আমি চিন্তা করছিলাম যদি আর কি, যেহেতু প্রথম দিকে হয়তো আমাদের কিছু থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের কিছু স্টুডেন্ট রয়েছে, ইভেন প্রবাবলি সেকেন্ড ইয়ারেরও কিছু স্টুডেন্ট রয়েছে, সো they will take time obviously to understand the lecture, এবং যদি আসলে লেকচার না আন্ডারস্ট্যান্ড করে পরে লেকচারে আসা যায়, তো আসলে হয়তো সেটা অতটা ভালো লাগবে না। শেখার যে একটা ইচ্ছা তৈরি হয়েছে, সেটা হয়তো তখন আস্তে আস্তে কমেও যেতে পারে। এই জন্য বেটার হয় যে প্রতিটা ক্লাসের পরে আসলে সেটা নিয়ে একটু, অবভিয়াসলি আমরা যারা জানি তারা তো জানি, কিন্তু যারা জানি না তারা যদি একটু আর কি পড়াশোনা করে আসতে পারে পরের লেকচারের জন্য, সো তাহলে আমি মনে করি দে উইল বি বেনিফিটেড। সো আমি এই জন্য প্রথম দিকে চিন্তা করছিলাম যে ফর দ্য ফার্স্ট ফিউ উইকস আই উইল গো ফর 1 ক্লাস ইন এ উইক, later we can accelerate by taking 2 classes in a week. সো বেসিক্যালি আমার টার্গেটটা হচ্ছে যে 3 থেকে 4 মাসে কোর্সটা শেষ করা। তো সেক্ষেত্রে হয়তো কোনো সপ্তাহে একদিন এবং কোনো সপ্তাহে 2 দিন হতে পারে, এবং সময়টাও হয়তো আমরা ইনিশিয়ালি 1 আওয়ার অর মেবি 1.5 আওয়ার দিয়ে শুরু করতে পারি, এবং যদি প্রয়োজন পড়ে আর কি we can increase the time if necessary. So I'm planning to take this course on Friday and Thursday, Bangladesh time সকাল 9টা থেকে 11টার মধ্যে, 2 দিনই আর কি টেন্টেটিভ টাইম। সেক্ষেত্রে আমরা যেমন আজকে 9টায় শুরু করেছি, হয়তো আমি দেখবো আর কি যে হয়তো অধিকাংশর যদি ফিল করে যে 9টায় শুরু করলে ইটস ওকে ফর them, then we can start at 9, or if necessary we can slightly change, probably 9:30 we can start. And I'll try to share the videos, lecture slides and related documents among the participants, so that if they miss the class, they can practice at home
and read the documents. Obviously সবাই জানে যে একটা লেকচারে আসলে সবকিছু হয়তো ডিটেইলসে বলা সম্ভব হয় না, সেক্ষেত্রে ডকুমেন্টস থাকলে, রিলেটেড ডকুমেন্টস থাকলে হয়তো সুবিধা হয় পড়াশোনা করতে। সো আই উইল ট্রাই টু শেয়ার অল দিস থিংস। Now I want to move to next part. বেসিক্যালি আমরা আজকে পড়াশোনার খুব বেশি অংশ করব না, খুব কিছু অংশ করব, বাট আমি বলবো যে হয়তো আজকের এই ডিসকাশনটা হয়তো খুব গুরুত্বপূর্ণ হবে। তো আমরা যদি ফিগারটা দেখি, সেটা হচ্ছে যে বেসিক্যালি ওই ইন কন্ট্রোল সিস্টেম আমরা আসলে একটা সিস্টেমকে কন্ট্রোল করতে চাই। তো সিস্টেমকে আমরা বিভিন্ন নামে ডাকি। কন্ট্রোল সিস্টেমের ভাষায় আমরা বলি সিস্টেম বলতে পারি, প্রসেস বলতে পারি এবং প্ল্যান্টও বলতে পারি, বিভিন্ন নামে ডাকা হয়। সো এখানে আমরা একটা ডেফিনেশন দিয়েছি যে সিস্টেম অর এ প্রসেস অর এ প্ল্যান্ট ইজ এ সেগমেন্ট অফ এনভায়রনমেন্ট দ্যাট ইজ আন্ডার কনসিডারেশন। তো আমরা যে সিস্টেম বা যে প্ল্যান্টকে কন্ট্রোল করতে চাচ্ছি ইজ এ সেগমেন্ট অফ এনভায়রনমেন্ট। যে কোনো কিছুই হতে পারে, সেটা আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো যে আসলে প্ল্যান্টের মধ্যে কি কি থাকতে পারে, অ্যাকচুয়েটরের মধ্যে কি কি থাকতে পারে, কন্ট্রোলারের মধ্যে কি কি থাকতে পারে। তো বেসিক্যালি এখানে আমরা একটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম দেখিয়েছি। তো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম আসলে যদি আমি এখান থেকে কন্ট্রোলারটা তুলে নিই, দেন it will be called as just open loop system. Only actuator and the plant. If input, actuator and a plant are there, then it will be called only open loop system. কিন্তু আমরা যেহেতু এখানে একটা কন্ট্রোলার অ্যাড করেছি এবং এই জন্য এই পুরো সিস্টেমটাকে আমরা বলছি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। সো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমটা আসলে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমের চেয়েও কিছু ডিফারেন্স রাখে এবং কিছু অ্যাডভান্টেজ আছে। যেমন বেসিক্যালি আমি আগে একটু মোটিভেশনটা ক্লিয়ার করি যে একটা যে প্ল্যান্ট, সেই প্ল্যান্টের জন্য ওপেন লুপ কন্ট্রোলারটা কেন দরকার পড়ে। তো প্র্যাকটিক্যালি দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে যে ওপেন লুপ কন্ট্রোলার ওয়ার্কস ফার বেটার দেন ক্লোজ লুপ কন্ট্রোলার। কেননা ওপেন লুপ কন্ট্রোলার হলে সবচেয়ে প্রথম যে কম মানে রিস্ক ফ্রি যে জায়গাটা তৈরি হয়, সেটা হলো সিস্টেমের আনস্টেবিলিটিটা হওয়ার চান্স খুব কম থাকে। কেননা প্ল্যান্ট যদি নিজে স্টেবল হয়, আমরা ইন ডিটেইলসে আলোচনা করব পরে হাউ টু ডিফাইন স্টেবিলিটি in open loop and closed loop system, what are the factors that need to be considered to ensure the stability of the overall system. আমরা এগুলো আলোচনা করব সামনের দিনগুলোতে। তো এখানে যে জিনিসটা আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলও দেখব সামনে, যে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম কিভাবে বেটার কাজ করে। আমরা যখন একটা কন্ট্রোলার ডিজাইন করি, উই হ্যাভ সাম এইমস, আমাদের বিভিন্ন ধরনের আর কি রিকোয়ারমেন্ট থাকে আমরা একটা কন্ট্রোল সিস্টেম ডিজাইনের সময়। যেমনটা হতে পারে এখানে যে ইনপুটটা দেখছি, এই ইনপুটটাকে ট্র্যাক করাটা একটা ওয়ান অফ দ্য প্রাইম কন্ট্রোল অবজেক্টিভস। তো এই ইনপুটটা কি হতে পারে, আমাদের ডিপেন্ডস অন দি অ্যাপ্লিকেশন। আমি যদি ধরি ইনপুট হিসেবে খুব সিম্পলি যদি আমি চিন্তা করি যে আমাদের একটা সাইন ওয়েভ হতে পারে। ইনপুট কি 1 হার্জের একটা সাইন ওয়েভ। What I am expecting at the end, I am expecting 1 hertz sine wave in the output. আমি যদি এটাকে আরেকটু সহজভাবে বলি, সেটা হলো যে আমরা we all use এয়ার কন্ডিশনার, আমরা তো এয়ার কন্ডিশনার ব্যবহার করি। তো এয়ার কন্ডিশনারে যখন আমরা ফর এক্সাম্পল 25 ডিগ্রি সেলসিয়াস, তখন আমরা টেম্পারেচার 25 সেট করছি, দ্যাট মিনস আসলে আমরা চাচ্ছি যে এয়ার কন্ডিশনারটা 25 ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচারটা স্টেবল করুক, মানে রুমের মধ্যে যেন টেম্পারেচারটা 25 ডিগ্রি সেলসিয়াস হয়। এখন ধরে নিলাম আমরা যে রুমের মধ্যে কেউ নেই, তাহলে পারে এসি
তাকে যে পরিমাণ সহজ ভাষা বলতে গেলে যে পরিমাণ তাকে পরিশ্রম করতে হবে। এবার যদি আমি রুমের ভিতরে 20 জন যদি আমি রুমের ভিতরে থাকে, তাহলে সেই একই এসির কিন্তু কন্ট্রোল ইফোর্টটা যদি আমি 25 ডিগ্রি যদি আমি রাখতে চাই সেই রুমের টেম্পারেচার, সেক্ষেত্রে কিন্তু সেই এসির কন্ট্রোল ইফোর্টটা কিন্তু চেঞ্জ করতে হবে। এবং প্রবাবলি এসি হয়তো সেই রুমের টেম্পারেচার সেক্ষেত্রে 25 এ নাও রিচ করতে পারে। তো এই জন্য আমাদের যে কোনো কন্ট্রোল ডিজাইন যখন আমরা করি, এই জন্য আমাদের খেয়াল রাখতে হয় যে obviously there may be some disturbance or uncertainties, অনেক ধরনের ডিস্টারবেন্স এবং আনসার্টেনিটিস কিন্তু সিস্টেমের মধ্যে আসতে পারে। যেমন আমরা যদি একটা লিফটের যদি আমরা কথা ধরি, তো আমরা কথার কথা লেখা আছে, লিফটে লেখা আছে যে 10 জনের বেশি চড়িবেন না। এবার আমরা হয়তো যারা সচেতন তারা হয়তো সবসময় খেয়াল করছি যে না 10 জনের বেশি চড়া যাবে না, কিন্তু দেখা যাচ্ছে এরকম 5 জন বন্ধু মিলে হয়তো একসাথে যেতে যাচ্ছে, হয়তো একজন বন্ধু বেশি হয়ে যাচ্ছে, ওই একজন বন্ধু সহ লিফটে উঠলে হয়তো 11 জন হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো অনেকেই হয়তো ভাবছে যে ওকে ফাইন, যে 10 জন ওকে, একজন মাত্র বেশি, সেক্ষেত্রে ঠিক আছে ইউ ক্যান কাম ইন। সেক্ষেত্রে 10 জনের পরিবর্তে 11 জনই কিন্তু লিফটে উঠেছে। এই যে এই সময়টুকু যারা কিন্তু ডিজাইন করছে তারা কিন্তু এই বিষয় থেকে মাথায় রাখছে যে এখানে আমরা যখন 10 জন উল্লেখ করছি, আসলে 10 জনই যে লিফটে সবসময় উঠবে তা না, হয়তো 11 জন বা 12 জনও উঠতে পারে। সেক্ষেত্রে কিন্তু ডিজাইনারকে এতটুকু মাথায় রাখতে হবে, একটা আমি বলবো যেটাকে স্ট্যাবিলিটি মার্জিন বলা হয়, যে এমন একটা মার্জিন রাখতে হবে সাথে করে, যেন এই ধরনের যদি কোনো অ্যাডিশনাল যদি ডিস্টারবেন্স বা আনসার্টেনিটি তৈরি হয়, so that the overall control system can handle all these kinds of uncertainties or disturbance, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে এখানে একটা সুবিধা হলো যে যেহেতু ক্লোজ লুপ থেকে কোনো ফিডব্যাক, যেহেতু প্ল্যান্টের আউটপুট থেকে কোনো কিছু ফিডব্যাক হয়ে আবার ফিরে যাচ্ছে না, সেক্ষেত্রে এখানে স্ট্যাবিলিটি জাতীয় রিস্কটা কম, যেটা আর কি আমরা ক্লোজ লুপ সিস্টেমের ক্ষেত্রে যেটা আর কি বেশি চ্যালেঞ্জিং। আমরা যদি একটু এখন ক্লোজ লুপ সিস্টেমটা, যদিও আমরা হয়তো বা সবাই বা অনেকেই জানি, অনেকেই দেখেছি এই ডায়াগ্রাম গুলো বা এই ধরনের ডায়াগ্রাম গুলো, বাট স্টিল ইট ইজ নেসেসারি টু ক্লারিফাই অল দিস থিংস বিফোর উই ক্যান মুভ অন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই একই ধরনের প্ল্যান্ট এখানে রয়েছে, এবং প্ল্যান্টের সাথে আমরা একটা সেন্সর এবং অ্যাকচুয়েটর রয়েছে এবং সাথে কন্ট্রোলার। কন্ট্রোলারটা এখানে আমি বলবো যে ফিড ফরওয়ার্ড পাথে রয়েছে। the controller can be placed in the feedback path, এখানেও তো কন্ট্রোলার থাকতে পারে, এটা আমরা দেখবো আর কি সামনের লেকচার গুলোতে, যে প্লেসিং অফ দি কন্ট্রোলার। এবং এইখানে আমরা যেটা দেখছি যে রেফারেন্সের একটা সিগন্যাল পজিটিভ সিগন্যাল এবং পজিটিভ সাইন এবং হচ্ছে যে একটা নেগেটিভ সাইন আছে, এই ধরনের কম্বিনেশনকে আমরা বলি নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। এবং যদি উভয়ই এখানে প্লাস হতো তাহলে সেটাকে আমরা বলতাম পজিটিভ ফিডব্যাক সিস্টেম। নেগেটিভ এবং পজিটিভ ফিডব্যাক সিস্টেমের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সেন্সর থেকে যে একটা আউটপুট, সেই আউটপুটটা এখানে গিয়ে যুক্ত হচ্ছে। তো যদি এটা আসলে পজিটিভ হতো তাহলে মানে এর অর্থ কি যে আউটপুট সিগন্যালটা রেফারেন্স সিগন্যালের সাথে যোগ হচ্ছে। এবং একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে সেন্সর থেকে যে সিগন্যালটা বের হয় সেটা শুধুমাত্র আউটপুট নয়, তার সাথে কিন্তু কিছু অ্যাডিশনাল নয়েজও কিন্তু বের হয়। তো সেক্ষেত্রে যদি এখানে প্লাস সাইন থাকে, দ্যাট মিনস পজিটিভ ফিডব্যাক যদি থাকে, সেক্ষেত্রে অরিজিনাল যে আউটপুটটা, রিয়েল আউটপুট, সেই আউটপুটের সাথে কিন্তু সিস্টেম বা সেন্সরের কিছু অ্যাডিশনাল নয়েজও কিন্তু যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
সেক্ষেত্রে সেই যে অ্যাডিশনাল নয়েজ বা নয়েজ বলতে আসলে এখানে একটা সিগন্যালই যাবে, অ্যাডিশনাল সিগন্যাল, এবং যেটা কি বলবো যে আনকন্ট্রোল একটা সিগন্যাল। তো সেই সিগন্যালটা যদি আসলে সিস্টেমের রেফারেন্সের সাথে যুক্ত হয়, কন্ট্রোলারকে কিন্তু কিছু পরিমাণ তখন এক্সট্রা কাজ করতে হবে। এবং এই যে অ্যাডিশনাল যে ডিস্টারবেন্সটা শুধু নয়েজটা এখান থেকে যুক্ত হচ্ছে তা না, কিছু অ্যাডিশনাল ডিস্টারবেন্স সিস্টেম থেকেও কিন্তু যোগ হতে পারে। এখানে আমরা দেখিয়েছি যে এটা একটা প্ল্যান্টের ইনপুট সাইডে ডিস্টারবেন্স আমরা দেখিয়েছি, একইভাবে প্ল্যান্টের আউটপুট সাইডেও কিন্তু ডিস্টারবেন্স থাকতে পারে। সিমিলার একই কাইন্ড অফ ডিস্টারবেন্স কিন্তু আউটপুট সাইডেও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যখন একটা রেফারেন্স সিগন্যাল দিচ্ছি কন্ট্রোলারের কন্ট্রোল করার জন্য, সেক্ষেত্রে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে কন্ট্রোলার আমরা যখন ডিজাইন করব তখন কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই ডিস্টারবেন্স গুলোও কিন্তু সিস্টেমে ইনক্লুড হতে পারে, এবং যার কারণে কিন্তু এই ডিস্টারবেন্স গুলোর কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে সিস্টেমের আনস্টেবিলিটি তৈরি হয়। তো এই জন্য কন্ট্রোল ডিজাইনের সময়তে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ফিউচারে, যেটা আমরা দেখব সামনে। এইখানে আর কি খুবই ইম্পর্টেন্ট একটা লাইন লেখা আছে যে রেফারেন্স ইজ দি ডিজায়ার্ড আউটকাম অফ দি কন্ট্রোল সিস্টেম। এই রেফারেন্সটাই কিন্তু আমাদের বলা যায় যে হার্ট, এই কন্ট্রোল সিস্টেম ডিজাইনের জন্য হার্ট, এবং আমাদের কিন্তু এইখানে যা আছে এটাকেই কিন্তু আসলে আমরা ট্র্যাক করে কিন্তু আউটপুটে দেখাতে চাই অধিকাংশ সময়। নেসেসারি না যে সব সময় আমাদের ট্র্যাকিং করতেই হবে, নেসেসারি না। যেমন আমি একটা যদি এক্সাম্পল প্রায় দিয়ে থাকি যে আমরা যে মোটর ব্যবহার করি, তো মোটরের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, মোটরের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে। আমরা দেখেছি যে গ্রামের বা দেখেছি আমরা যে ধান ভাঙার জন্য আর কি এক ধরনের মোটর জাতীয় একটা সিস্টেম ব্যবহার করা হয়, যেটা আর কি কন্টিনিউয়াসলি ঘুরে এবং ধানটা ওর উপরে আর কি বাড়ি মারলে তখন ধানগুলো আর কি পড়ে যায়। তো সেক্ষেত্রে সেই মোটরের স্পিডটা হয়তো সামান্য কিছু রিকোয়ার্ড যে স্পিড আমরা চাচ্ছি যে যত স্পিডে ঘুরুক, এটা আমরা যতটা চাচ্ছি তার চেয়ে যদি সামান্য হয়তো যদি 1 বা 2 যদি আরপিএম কম বেশি হয়, তাও হয়তো অ্যাপ্লিকেশন ওয়াইজ হয়তো খুব বেশি প্রবলেম হবে না। কিন্তু এই ধরনের মোটরেরই এরকম এমন অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে মানে প্রিসিশন এত বেশি হতে হয় যে সামান্য কিছু ডেভিয়েশন বা ডিসপ্লেসমেন্ট যদি ডিজায়ার্ড ভ্যালু থেকে হয়, ক্যান মেক দ্য সিস্টেম আনস্টেবল, অর মানে হয়তোবা ওভারঅল প্ল্যানটা কাজই করবে না। যেমন আমরা দেখেছি যে বিভিন্ন রোবোটিক্স অ্যাপ্লিকেশন আমরা দেখেছি যে রোবট ফর এক্সাম্পল পিক অ্যান্ড প্লেস রোবটের কথা যদি আমরা চিন্তা করি, যে পিক অ্যান্ড প্লেস রোবট কোনো একটা কিছু পিক করে সে এক্স্যাক্টলি আরেকটা লোকেশনে সে কিন্তু সেটাকে রাখে। তো সেক্ষেত্রে আমরা যদি আসলে এই যে পিক করে নিয়ে ঘুরে এসে রাখা, এটা তো আসলে রোবট বলতে কি আসলে অবভিয়াসলি কি বলবো ইন্ডিকেশন অফ সাম মেশিনারিজ। তো সেক্ষেত্রে রোবটটা হয়তো ঘুরে এসে রাখছে মানে আসলে মোটর সে ঘুরে এসে হয়তো কোথাও আর কি রাখছে। তো যদি এই মোটরের এই ঘোড়াটা যদি খুবই অ্যাকুরেটলি প্রিসাইজ না হয়, সেক্ষেত্রে হয়তো রোবট সেটাকে পিক করে হয়তো প্লেসিংটা যখন করতে যাবে হয়তো ভুল জায়গায় প্লেসিং হবে, এবং সেটা হয়তো অ্যাপ্লিকেশন ওয়াইজ হয়তো অ্যাকসেপ্টেডই না। একইভাবে সে যখন পিক করতে যাচ্ছে তাকে আবার সেই একই জায়গায় কিন্তু ফিরে যেতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যে যদি সে একই প্লেসে না যেতে পারে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ওয়াইজ সেটা কাজই করবে না। এই যে ফিরে আসা এবং ফিরে যাওয়া, এটাকে আমরা অবভিয়াসলি হিস্টেরিসিস কার্ভের কথা হয়তো অনেকে জানি, যে যখন আমরা কোন একটা সিস্টেমে একটা সিগন্যাল অ্যাপ্লাই করি, ধরলাম আমরা 1 ভোল্ট 2 ভোল্ট করতে করতে কোন একটা সিস্টেমে 10 ভোল্ট পর্যন্ত আমরা অ্যাপ্লাই করলাম, তো সে যে পথে ট্রাভেল করেছে আবার যদি আমরা 9 ভোল্ট 8 ভোল্ট 7 ভোল্ট করতে করতে ফিরিয়ে যদি তাকে আমরা 1 ভোল্টে নিয়ে আসি, এবং সে যদি
পূর্বের অবস্থানে না ফিরে আসে এক্স্যাক্টলি, সেক্ষেত্রে দেখা গেছে যে তার যে চলার পথ, সে পথের মধ্যে কিন্তু একটা লুপ তৈরি হয়, যেটাকে আমরা বলে থাকি হিস্টেরিসিস। এবং প্র্যাকটিক্যাল কিন্তু সিস্টেমের ক্ষেত্রে হিস্টেরিসিস যে নন লিনিয়ারিটিটা তৈরি হয়, এটা কিন্তু একটা খুব কিছু কিছু অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু খুব মারাত্মক হয়ে দাঁড়ায়, যে যেখানে প্রিসিশনটা খুবই গুরুত্বপূর্ণ, ন্যানোমিটার রেঞ্জেও যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ওয়াইজ কিন্তু কাজ করবে না। আমি এটা আরেকটা ছোট্ট এক্সাম্পল দেবো। আমি যখন এনইউএসএ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে কাজ করেছি, তখন আমি বেসিক্যালি ওইখানে কাজ করতাম যে সার্ভো কন্ট্রোল ডিজাইন টেকনিক্স ফর হার্ড ডিস্ক ড্রাইভ। তো আমরা দেখেছি যে প্রতি বছরেই হার্ড ডিস্ক ড্রাইভের স্টোরেজ ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। তো এনইউএসএ আমি সেই প্রজেক্টে কাজ করতাম যে হার্ড ডিস্ক ড্রাইভস এর ক্যাপাসিটিকে আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি, কি কি বিষয় আমাদের কনসিডারেশন করতে হবে, কন্ট্রোলের কি ধরনের সেখানে ইম্প্যাক্ট আছে, কাজ আছে। তো সেখানে আমরা দেখেছি যে হার্ড ডিস্ক ড্রাইভস এর মধ্যে একটা স্লাইডার থাকে। তো স্লাইডারটা আর কি যখন আমরা হার্ড ডিস্ক ড্রাইভটা অন করি, তখন স্লাইডারটা এরকম একটা পজিশনে গিয়ে আর কি মুভ করে। তো যদি সেই স্লাইডারটা যদি অ্যাকুরেট পজিশনে যদি না থাকে, তাহলে কিন্তু সে এক্সাক্ট ইনফরমেশনটা রিডই করতে পারে না। এবং এই যে হার্ড ডিস্ক ড্রাইভস এর যে ক্যাপাসিটি যে ইনক্রিজ করা, ক্যাপাসিটি ইনক্রিজ করতে হলে এই স্লাইডারের পজিশনিং শুড বি ভেরি ফাস্ট, অনেক দ্রুত হতে হবে। এবং হচ্ছে যে যদি সে দ্রুত না হয়, সেক্ষেত্রে হার্ড ডিস্ক ড্রাইভটা যে রেসপন্সও কিন্তু স্লো হয়ে যায়। তো এগুলো বিভিন্ন কিছু কন্ট্রোল রিকোয়ারমেন্ট ছিল, যেখানে খুবই ন্যানোমিটার রেঞ্জের ডিসপ্লেসমেন্টও আসলে আনএক্সেপ্টেবল ছিল। তো এটাই বলতে চাচ্ছিলাম যে এই রেফারেন্সটা, সেক্ষেত্রে আমরা কি ধরনের অ্যাপ্লিকেশন আমরা কন্ট্রোলারটা ডিজাইন করছি, তার উপরে আসলে অনেকটা নির্ভর করবে যে রেফারেন্সটা কি ধরনের হবে। যখন আমরা খুব স্লো অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করি, তখন হয়তো আমরা কম হার্জের ফ্রিকোয়েন্সি রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি, 1 হার্জ 2 হার্জ। কিন্তু যখন আমরা ভেরি ফাস্ট, যখন আমরা অনেক দ্রুত আসলে ফ্র্যাকশন অফ সেকেন্ড আর মিলি সেকেন্ড আর ন্যানো সেকেন্ডে যখন আমরা কাজ করতে চাই, তখন কিন্তু রেফারেন্স যে সিগন্যাল বা যেটা আমরা বলি না কেন, তার কিন্তু সেই সিগন্যালটাও কিন্তু অনেক ফাস্ট হতে হয়। সেক্ষেত্রে হয়তো 100 হার্জ 200 হার্জ 1 কিলো হার্জ এরকম ধরনের সিগন্যালও কিন্তু রেফারেন্স সিগন্যাল হিসেবে আমাদের দরকার পড়তে পারে। এবং এই যে এত ফাস্ট একটা সিগন্যালকে ট্র্যাক করা এবং আউটপুটে একই ধরনের একটা সিগন্যাল কি বলবো নিয়ে আসা কন্ট্রোলারের জন্য, সেটাও কিন্তু অনেক চ্যালেঞ্জিং। কেননা প্রথমত রেফারেন্সকে ট্র্যাক করাই চ্যালেঞ্জিং, আবার অ্যাডিশনাল কিছু ডিস্টারবেন্স আসবে, সেগুলোকে কন্ট্রোল করতে হবে। এবং পাশাপাশি প্ল্যান নিজেও একটা চ্যালেঞ্জিং, প্ল্যানটা কি ধরনের তার উপরে কিন্তু কন্ট্রোল ডিজাইনের অনেক ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়। আমরা দেখবো সামনে মিনিমাম ফেস প্ল্যান, নন মিনিমাম ফেস প্ল্যান, এই প্ল্যানগুলোকে কন্ট্রোল করা কতটা চ্যালেঞ্জ। আসলেই কি আমরা যে লেভেলে চাচ্ছি, আসলেই কি যে কোনো ধরনের কন্ট্রোলার দিয়ে কি ওই লেভেলে আসলে কি যাওয়া সম্ভব কিনা, যেতে হলে আসলে কি কি বিষয় দেখতে হবে বা আরো কি কি বিষয় অ্যাচিভ করতে হবে, এগুলো আসলে আমরা এই কোর্সে ইন ডিটেলসে আলোচনা করব। আমি এখানে কিছু এক্সাম্পল রেখেছি প্ল্যান্টের, সিডি প্লেয়ার, ডিস্ক ড্রাইভ, মেকানিক্স, এয়ারক্রাফট, মিসাইল, কার সাসপেনশন, ইঞ্জিন, রোলিং মিল, হাই রাইজ বিল্ডিং, XY স্টেজ, অন স্টেপার মোটর। ইনফ্যাক্ট আমরা যে ন্যানো পজিশনিং কন্ট্রোলে কাজ করি, সেখানে ছিল XYZ স্টেজ, 3টা স্টেজ একই সাথে ছিল। এবং 3টা স্টেজকে এট এ টাইমে কন্ট্রোল করতে হতো। তো দেখা গেছে যে একটা স্টেজকে এক্স স্টেজকে কন্ট্রোল যখন আমরা করছি, তখন তার কারণে ওয়াই স্টেজে একটা ইফেক্ট তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে ওয়াই স্টেজের জন্য অ্যাডিশনাল কন্ট্রোল তৈরি করতে হচ্ছে। আবার ওয়াই স্টেজকে যখন আমরা কন্ট্রোল করতেছি, তখন এক্স স্টেজে নতুন আরেকটা ইফেক্ট তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি ক্রস কাপলিং ইফেক্ট। তো এগুলো সকল বিষয় ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লিকেশন, আসলে কন্ট্রোল ডিজাইনটা ডিপেন্ড করবে।
আমরা এখানে কিছু সেন্সর উই প্রবাবলি অল আমরা অনেকেই জানি বিভিন্ন ধরনের সেন্সর, রাডার, অ্যালটিমিটার, জিপিএস, স্যাপ্ট এনকোডার, এলভিডিটি, স্ট্রেন গেজ, অ্যাক্সেলেরোমিটার, এরকম আরো আর কি, টেম্পারেচার সেন্সর, হিট সেন্সর, ফ্লো সেন্সর, গ্যাস সেন্সর, আর অনেক ধরনের সেন্সর আছে। আমরা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ আসলে সেন্সর, অ্যাকচুয়েটর, কন্ট্রোল এগুলো আসলে আমাদের কোর কোর্স এর মধ্যে পড়ে। সো আমরা দেখা যায় যে ছাত্রদের আমরা প্রায় আর কি রেগুলারলি নিয়ম মাফিক এগুলো পড়াই, এবং পাশাপাশি চেষ্টা করি যে আরো যে ধরনের নতুন সেন্সর বা তার রিলেটেড টেকনোলজি যেগুলো আর কি আসছে আর কি নিত্য নতুন, সেগুলো আমরা ডিসকাস করার চেষ্টা করি। অ্যাকচুয়েটর বিভিন্ন ধরনের অ্যাকচুয়েটর হতে পারে, হাইড্রোলিক অ্যাকচুয়েটর, নিউমেটিক অ্যাকচুয়েটর, স্পেশালি আমরা মোটর, যে আমরা যে মোটর গুলো ব্যবহার করি এটাকে আমরা মানে অ্যাকচুয়েটরের একটা ভালো উদাহরণ হিসেবে আর কি রাখি। একইভাবে পাম্প, হিটার, আরো অন্যান্য পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার বা পিজো ইলেকট্রিক অ্যাকচুয়েটর নামেও হতে পারে। ঠিক একইভাবে সেন্সরের মধ্যেও পিজো ইলেকট্রিক সেন্সরও হতে পারে আর কি। ভয়েস কয়েল মোটর হতে পারে, যেমন আমরা হার্ড ডিস্ক ড্রাইভসে ভয়েস কয়েল মোটর আমরা ব্যবহার করে থাকি। এবং এই ভয়েস কয়েল মোটর হার্ড ডিস্ক ড্রাইভে যে আমরা যে ব্যবহার করা হয়, এই মোটরটাকে কন্ট্রোল করা বেশ চ্যালেঞ্জিং বিকজ অফ ইটস ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স। কেননা এই ভয়েস কয়েল মোটরের মধ্যে আসলে একটা ইন্টিগ্রাল অ্যাকশন রয়ে গিয়েছে। পরে আমরা দেখব যে কোনো একটা সিস্টেমের মধ্যে যদি নিজে থেকে যদি একটা ইন্টিগ্রাল সিস্টেম যদি থেকে থাকে, তাহলে সেটাকে কন্ট্রোল করা আরো বেশি চ্যালেঞ্জ হয়ে যায়। এবং সেক্ষেত্রে যদি ডাবল ইন্টিগ্রেটর অ্যাকশন থাকে তাহলে কিন্তু বেশ চ্যালেঞ্জিং হয়। এজন্য রিসেন্টলি আগেও হয়েছে এবং রিসেন্ট সময়েও কন্টিনিউয়াসলি রিসার্চ হচ্ছে এবং নোবেল কন্ট্রোল ডিজাইন এবং টেকনিক্স তৈরি হচ্ছে। তারপরেও দেখা যাচ্ছে যে এই ধরনের সিস্টেমের জন্য যে কন্ট্রোল ডিজাইন গুলো তৈরি করা হচ্ছে সেগুলো আসলে ডিজায়ার, আমরা যে লেভেলে পারফরমেন্স এক্সপেক্ট করছি বা চাচ্ছি, অনেক ক্ষেত্রে এখনো পর্যন্ত সেই লেভেলের পারফরমেন্স অ্যাচিভ করাই সম্ভব হয়নি। আর সেক্ষেত্রে দেখা যায় যে আমরা অ্যাজ এ ইউজার আমরা চাই যে সিস্টেমের স্ট্যাবিলিটি থাক এবং পারফরমেন্সও অনেক হাই দিক, অনেক ভালো একটা পারফরমেন্স দিক। কিন্তু দেখা যাচ্ছে যে স্ট্যাবিলিটি মেনটেন করতে গেলে পারফরমেন্স পাওয়া যাচ্ছে না ভালো, পারফরমেন্সের দিকে মানে হাত বাড়ালে স্ট্যাবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে। তো ডিপেন্ডস অন দি আর কি অ্যাপ্লিকেশন, ইট ক্যান বি চেঞ্জ। আমরা ডিস্টারবেন্স দেখছিলাম, বিভিন্ন ধরনের ডিস্টারবেন্স হতে পারে, উইন্ডগাস্ট, আর্থওয়ার্ক, এক্সটার্নাল শেকিং এন্ড ভাইব্রেশন। যেমন এক্সটার্নাল শেকিং এন্ড ভাইব্রেশন সম্পর্কে একটু একটা ছোট এক্সাম্পল দিতে চাই। যেমন আমি ইনিশিয়ালি পিএইচডি তে কাজ করেছি ন্যানো পজিশনিং কন্ট্রোল নিয়ে, যেখানে আর কি ন্যানো পজিশনারটা মাইক্রোমিটার রেঞ্জে ডিসপ্লেসমেন্ট করতো। তো সেখানে আমরা ভাইব্রেশন আইসোলেশন টেবিল ব্যবহার করেছি। অধিকাংশ এই ধরনের অধিকাংশ ল্যাব গুলোতে আলটিমেটলি আসলে ভাইব্রেশন আইসোলেশন ল্যাব টেবিল না ব্যবহার করলে যদি অ্যাডিশনাল ভাইব্রেশন তৈরি হয় তাহলে কিন্তু সেটা ডিস্টারবেন্স হিসেবে কাজ করবে, এবং তখন কিন্তু সেই ডিস্টারবেন্সের কারণে কিন্তু কন্ট্রোল কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যাবে। এই কারণে যখনই সিস্টেম নিয়ে কাজ করতে হয় চেষ্টা করতে হয় যে সেই সিস্টেমের এই ধরনের অ্যাডিশনাল ডিস্টারবেন্স বা আনসার্টেনিটি যতটা কম করা যায়। যেমন আমরা দেখেছি, আমি পার্সোনালি দেখেছি যে আমি যে রুমে বা যে ল্যাবে কাজ করতাম, রুমটা খুব বেশি বড় ছিল না, তারপরেও দেখা যায় যে রুমের মধ্যে এক্সপেরিমেন্ট চলছে, কিন্তু রুমের মধ্যে কেউ যদি আর কি দরজা খুলে রুমে এন্টার করলে সামহাও হচ্ছে কি যে সেই সিস্টেমটার পারফরমেন্সের কিছু পরিবর্তন দেখা যেত। তো তার মানে হচ্ছে কি যে ওটা কিন্তু অ্যাডিশনাল ডিস্টারবেন্স ছিল। এই জন্য যখন হচ্ছে যে এক্সপেরিমেন্ট করতাম তখন আমাকে মেক শিওর করতে হতো যে এই মুহূর্তে কেউ এক্সপেরিমেন্ট চলাকালীন সময় কেউ রুমে এন্টার করবে না, এবং আরো অন্যান্য ভাইব্রেশন আইসোলেশন টেবিল ইজ ওয়ার্কিং কমপ্লিটলি, ঠিকভাবে কাজ করছে। এবং আমরা যে অ্যাডিশনাল ইলেকট্রনিক্স ব্যবহার করি সিস্টেমে সেইগুলো থেকেও কিন্তু অ্যাডিশনাল নয়েজ তৈরি হয়, ডিস্টারবেন্স যেমন তেমনি কিন্তু নয়েজ তৈরি হয়, এবং
এই নয়েজ গুলো কিন্তু কন্ট্রোল ডিজাইনের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হয় এবং ডিজাইনে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এখন হচ্ছে যে কন্ট্রোলটা আমরা ডিজাইন করব, ডিজাইন তো আমরা অবভিয়াসলি হয়তো ম্যাটল্যাবে করব এখানে, কিন্তু রিয়েল সিস্টেমে যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাব সেই কন্ট্রোলারটা, তখন আসলে আমাদের কিছু প্ল্যাটফর্ম ব্যবহার করতে হয়, যে প্ল্যাটফর্মে আসলে আমি সেই কন্ট্রোলার, সেই ডিজাইন কন্ট্রোলারটা আসলে একটা রিয়েল প্র্যাকটিক্যাল সিস্টেমে ইমপ্লিমেন্ট করব। তো সেখানে এখানে কিছু আর কি আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের কন্ট্রোল মানে ইমপ্লিমেন্টেশনের জন্য বিভিন্ন ধরনের আর কি ইমপ্লিমেন্টেশন প্ল্যাটফর্ম থাকে। যেমন হচ্ছে কি যে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সিস্টেমের আসলে অ্যাডভান্সমেন্ট এখন এতটা হয়েছে যে এই ধরনের বলা যায় যে পৃথিবীর যে কোনো কন্ট্রোল ডিজাইনই আমরা কিন্তু ডিজিটাল সিগন্যাল প্রসেসিং প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি। সেক্ষেত্রে আমি ল্যাবে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরের দুই জায়গাতে আমরা কন্ট্রোল মানে যে কন্ট্রোলার ডিজাইন করি আমরা, সেগুলোকে ইমপ্লিমেন্টেশনের জন্য আমি DSpace নামে একটা ডিভাইস ব্যবহার করেছিলাম। DSpace, DSPAC, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সিস্টেম, ওটাও। এবং সেই ডিভাইসটা আমার ডিপার্টমেন্টেও আর কি মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রুয়েটেও রয়েছে আর কি। আমরা সেটা এখানেও আর কি আমরা ব্যবহার করি DSpace। অ্যাডিশনালি আমরা FPGA ব্যবহার করতে পারি। এছাড়া আমরা কিছু অ্যানালগ সার্কিটও আমরা কিন্তু ব্যবহার করতে পারি কন্ট্রোল ইমপ্লিমেন্টেশনের জন্য। অনেক ক্ষেত্রেই হয় যে ডিজিটাল যে আমরা সিস্টেমটা, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং যে সিস্টেমটা আমরা ব্যবহার করছি, সেটা অনেক ক্ষেত্রে হয় মানে খুব বেশি ফাস্ট না। সেক্ষেত্রে অনেক ফাস্ট একটা কন্ট্রোলার যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সিস্টেম হয়তো ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের অ্যানালগ সার্কিট তৈরি করতে হয় সেইটার জন্য, এবং হচ্ছে যে সেই সার্কিটটাকে সরাসরি প্র্যাকটিক্যাল সিস্টেমে ইমপ্লিমেন্ট করতে হয়। এবং যখনই আমরা প্র্যাকটিক্যাল সার্কিট তৈরি করব সিস্টেমের জন্য, তখনই কিছু পারফরমেন্সে কিছু পরিবর্তন চলে আসে আবার। যে অ্যানালগ সার্কিট মানে হচ্ছে কি যে সিস্টেমে অ্যাডিশনাল নয়েজ এবং আনসার্টেনিটি তৈরি হওয়া। ফলে হয়তো আমরা ম্যাটল্যাবে যে ডিজাইনটা করেছি বা একটা ডিএসপি সিস্টেম ব্যবহার করে কন্ট্রোলারটা ইমপ্লিমেন্ট করলে যে লেভেল অফ পারফরমেন্স হয়তো পাওয়া যেত, অ্যানালগ ইলেকট্রিক্যাল সার্কিট বা এরকম ইলেকট্রোমেকানিক্যাল সার্কিট তৈরি করে হয়তো সেই লেভেলের পারফরমেন্স নাও পাওয়া যেতে পারে। তো আজকে আর কি আমরা এতটুকুই কন্টিনিউ করব। আমরা আশা করি পরের দিনে থেকে আর কি আমরা আরো আমাদের মেইন টপিকের মধ্যে চলে যাব। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে আর কি প্লিজ আস্ক। আদাব স্যার। প্লিজ স্যার আমি যেহেতু স্যার এখনো সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তাই স্যার কিছু বই সাজেস্ট করলে ভালো হতো স্যার। একটু নাম এবং পরিচয় বললে ভালো হয় আসলে। আচ্ছা স্যার। জি স্যার। স্যার আমি নাজমুল ইসলাম, রুয়েট সেকেন্ড ইয়ারে আছি আর কি এখন। আচ্ছা, তো স্যার অবভিয়াসলি আমরা কিছু মানে বেশ কিছু বই সাজেস্ট করব। আমরা আগামী দিন আর কি বেশ কিছু বই সাজেস্ট করব। লিস্ট আছে আর কি, যেগুলো বেসিক আন্ডারগ্র্যাড থেকে শুরু করে আর কি মাস্টার্স, পিএইচডি এবং রিসার্চ রিলেটেড কন্ট্রোল সিস্টেম ডিজাইনে যে আমরা যদি ফিউচারে রিসার্চ করতে চাই, সেক্ষেত্রে কোন বইগুলো ফলো করলে ভালো হয় বা কোনগুলো আর কি, সেগুলো আমরা সাজেস্ট করব ওয়ান বাই ওয়ান। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আদাব স্যার। আর কেউ যদি কোনো প্রশ্ন করতে চান? স্যার আমি রেজাউর কথা বলেছিলাম আর কি আগে। তো স্যার আমি অর্গানাইজেশনাল নিয়ে আমি একটু প্রশ্ন করতে যাচ্ছি। মানে আমরা এই নোটসগুলো কিভাবে পাবো, তারপর হচ্ছে আপনার ডেটের শিডিউলগুলো কিভাবে থাকবে, মানে কোথায় অ্যানাউন্স করবেন, এই ধরনের এগুলো কি মেইলে দিবেন? হ্যাঁ, অবভিয়াসলি। আপনি কি ইমেল পেয়েছেন?
হ্যাঁ জি পেয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, সবকিছুই ইমেলে আর কি থাকবে, ইমেলে যাবে। ইমেলে যাবে না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। আর কারো কোনো প্রশ্ন আজকের বলা থেকে বা লেকচার থেকে যদি কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি মোহাম্মদ মেহেদী হাসান। স্যার এখানে হচ্ছে আমরা যে কন্ট্রোল সিস্টেমের এক্সাম্পল এসি, তারপর হচ্ছে লিফট, এগুলো দেখলাম স্যার, হ্যাঁ, বা আপনি বললেন শুনলাম স্যার। মানে এর বাইরে আর কোথায় কোথায় স্যার কন্ট্রোল সিস্টেমের মানে ব্যবহারটা হয় স্যার, মানে এক্সাম্পল গুলো স্যার একটু জানার জন্য। বেসিক্যালি আসলে আম, ব্যবহার তো অনেক জায়গায়। যেমন আমরা যদি একটা এয়ারক্রাফটের কথা চিন্তা করি, প্লেন, সেখানে একটা প্লেনের ভিতরে অসংখ্য বিষয় কিন্তু কন্ট্রোল করার আছে। এখানে যেহেতু প্রশ্নটা করা হলো, আমি আরেকটা বিষয় মনে পড়লো আর কি, একটু শেয়ার করি। সেটা হলো, জি স্যার। একটা প্লেন এর প্রথম কিন্তু টার্গেট কি থাকে, যে সে একটা নির্দিষ্ট কিন্তু আহ, মানে ডিস্টেন্সে সে কিন্তু ট্রাভেল করতে চায়। আর্থে ভূমি থেকে একটা নির্দিষ্ট কিন্তু হাইটে সে কিন্তু কি ট্রাভেল করতে চায়। তাহলে এই যে প্লেনের যে কন্ট্রোলটা, কিন্তু তাকে হাইটটা একটা মেনটেন করতে হয়। তারপর হচ্ছে কি, প্লেনের মধ্যে কিন্তু টেম্পারেচার, প্রেসার, এগুলা কিন্তু মেনটেন করতে হয়। তারপরে হচ্ছে কি, যে প্লেনের স্পিড কিন্তু মেনটেন করতে হয়। এগুলো সব কিন্তু কন্ট্রোলের কিন্তু অ্যাপ্লিকেশন সমস্ত জায়গায়। আবার আমরা যে গাড়ি চালাই, কার, এখানে কিন্তু ক্রুজ কন্ট্রোল রয়েছে, এখানেও কিন্তু কন্ট্রোলের অ্যাপ্লিকেশন। আবার যেটা বললাম যে হার্ড ডিস্ক ড্রাইভস এর মধ্যে যে স্লাইডার আছে, সেখানেও কিন্তু কন্ট্রোল অ্যাপ্লিকেশন, রোবোটিক্সে কন্ট্রোল অ্যাপ্লিকেশন রয়েছে, জি বায়োমেডিক্যালে কন্ট্রোল অ্যাপ্লিকেশন রয়েছে। আমরা 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 যে বিভিন্ন যে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে যে আমরা যে বিভিন্ন ধরনের টেস্ট করি আর কি, যে মেশিনারিজ গুলো দেখি, সেখানে কন্ট্রোলের অ্যাপ্লিকেশন রয়েছে, জি বিভিন্ন স্যার। জায়গায় রয়েছে। আসলে এগুলো এটা দেখা যায় যে মানে আনকাউন্টেড বলা যায় আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। রবিউল, স্যার হ্যাঁ স্যার বলো। থ্যাংক ইউ সো মাচ আপনাকে স্যার। ক্লাসটা খুবই ইনফরমেটিভ ছিল। সো ক্লাসে আমি মনে করি যে ক্লাসটা যদি কন্টিনিউ করা হয়, আমরা অনেক অনেক কিছু শেখা যাবে স্যার, এবং খুবই ইনফরমেটিভ ছিল স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। ধন্যবাদ রবিউল ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। অ্যান্ড আসলে আই উইল ট্রাই মাই বেস্ট। এবং এটা আসলে একটা ওপেন প্ল্যাটফর্ম ক্লাসরুম, এবং ক্লাসটা যেহেতু নট ডাইরেক্টলি রিলেটেড টু এনি কোর্স, সো আসলে দেখা যাচ্ছে যে আমি চেষ্টা করব যে কিছু কমপ্লেক্স ম্যাথমেটিক্স অ্যাভয়েড করার, আমরা ম্যাটল্যাবের গ্রাফিক্যাল মেথড গুলো আমরা ব্যবহার করব, সো দ্যাট আমরা যেন সেটা ইজিলি আর কি ডিজাইন গুলো যেন আমরা ইজিলি করতে পারি, যেহেতু এখানে পরীক্ষা সংক্রান্ত কোনো ব্যাপার নেই আর কি। তো সেক্ষেত্রে টেক্সট বুক রিলেটেড কিছু পড়াশোনা, সেগুলো আমরা স্কিপ করব, এবং আমরা চেষ্টা করব ফোকাস রাখবো যে ডিজাইনটা কিভাবে করতে হচ্ছে, কোন কন্ট্রোলারকে কিভাবে ডিজাইন করতে হবে, কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে, এবং আমরা কি কি ডিজাইন শিখলাম, এবং আরো কি কি করার সুযোগ আছে, আরো কোন কোন ধরনের ডিজাইন করার সুযোগ রয়েছে, সেগুলো কিভাবে করা যেতে পারে, কোন কোন ধরনের ওয়ে আছে, এগুলো কিছু এক্সাম্পল সহ আমরা দেখব। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার স্যার। নমস্কার। স্যার অন্তর, 1515। 1515 রুয়েট না? জি স্যার। হ্যাঁ, এই কোয়ান্টাম সিস্টেমের সাথে স্যার আমাদের কম্পিউটার সফটওয়্যার যে স্কিলগুলো লাগবে স্যার, সেগুলো কি ম্যাথল্যাবের বাইরে কিছু আছে? না, এই মুহূর্তে ম্যাটল্যাবের বাইরে নেই, ইনিশিয়ালি নেই। আমি হয়তো চেষ্টা করব যে আমি ডিস্পেস দিয়ে হয়তো একটা বা দুইটা আর কি ক্লাস নেওয়া, যেন পরবর্তীতে যে বা যারাই তাদের ল্যাবে তারা হয়তো সেটা পারচেজ করতে পারে, অথবা হয়তো দেশের বাইরে কোথাও হয়তো মাস্টার্স পিএইচডি করতে গেলে হয়তো they will see that kind of devices, so this will be helpful. থ্যাংক ইউ স্যার। নমস্কার। আচ্ছা স্যার, দীপ কুমার সাহা বলছিলাম, মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। তো স্যার আসলে স্যারের ব্যাপারে স্যারের সাথে ডাইরেক্ট কাজ করতেছি বেশ 2 বছর, 1.5 বছর উপরে হয়ে যাচ্ছে আর কি। তো স্যারের ব্যাপারে বলতে গেলে স্যার
বাংলাদেশে কন্ট্রোল সিস্টেমের উপর একজন বেশ স্পেশালিস্ট একজন লোক আর কি, যদি বলি আর কি। তো কন্ট্রোল সিস্টেম নিয়ে যেহেতু মেকাট্রনিক্সে আছি এবং সামনে হায়ার স্টাডি করার প্ল্যান আছে, নিজে থেকে কিছু প্ল্যান ছিল স্টাডি করার বা চেষ্টাও করি, কিন্তু স্যার যখন একটা প্রোগ্রাম লঞ্চ করলো আর কি, আমি ব্যাপারটাতে খুব এক্সাইটেড ছিলাম। এবং হোপফুলি ইট উইল বি এ গ্রেট জার্নি স্যার, আমরা কিছু শিখতে পারবো আর কি বেশ, এবং সেই নলেজ গুলা আমাদের ফিল্ডে আমাদের নিজের মতো করে অ্যাপ্লাই করতে পারবো আর কি। আর বেস্ট উইশেস ফর ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ দীপ, ওকে, তোমাকে ধন্যবাদ এবং এনকারেজ করার জন্য। অবভিয়াসলি তোমাদের এই ধরনের এনকারেজমেন্ট আমাকে আরো উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আমি চেষ্টা করব আরো ভালো কিছু করার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি শাহিদ আহমেদ হাসিব, স্টুডেন্ট অফ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, রুয়েট, এখন থার্ড ইয়ারে আছি। বলো হাসিব। স্যার আমি এতক্ষণ হেজিটেশনে ছিলাম যে আমি কোশ্চেনটা আস্ক করবো কি না করবো, আমি একটা জিনিস আসলে ক্লিয়ার না। আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, আমরা যে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমটা দেখেছিলাম স্যার, নেগেটিভ ফিডব্যাক আপনার স্লাইডে, ওইখানে স্যার একটা রেফারেন্স আমরা দিয়েছিলাম ফার্স্টে, যেটা রেফারেন্স হিসাবে কন্ট্রোলারের ভিতরে যাচ্ছিল, আর সেন্সর থেকে যে আউটপুটটা ওইটা নেগেটিভ ফিডব্যাক হিসাবে রেফারেন্সের সাথে যুক্ত হচ্ছিল। তাহলে স্যার সেক্ষেত্রে যে ডিস্টারবেন্সটা থাকবে, ওই ডিস্টারবেন্সটা রেফারেন্সের সাথে মানে কিভাবে ডিটেক্ট করে সে এটাকে আলাদা করবে? এটা হচ্ছে ডিস্টারবেন্সকে সে আলাদা করবে না, সে কন্ট্রোলার যেটা করবে, কন্ট্রোলার ধরে নেবে। তুমি যখন ডিজাইন করবা, তুমি যদি ডিজাইনের সময় এইভাবে ডিজাইন করো যে তাকে ধরে নিতে হবে যে হচ্ছে যে এখানে অ্যাডিশনালি হয়তো 2 ভোল্টের একটা ডিস্টারবেন্স সিগন্যাল যুক্ত হতে পারে, সেক্ষেত্রে ডিজাইন ক্রাইটেরিয়াতেই প্যারামিটার গুলো এমন ভাবে সিলেক্ট করতে হবে যেন সে সেই অ্যাডিশনাল 2 ভোল্ট ডিস্টারবেন্সকেও সে যেন কম্পেনসেট করতে পারে। এখানে কিন্তু এমন না যে সেখান থেকে বিয়োগ করে দিবে বা বাদ দিয়ে দিবে, এরকম সিচুয়েশন না। বোঝা গেছে কি? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। মানে আমি যদি সিম্পল একটা কথা বলি, যে ধরো তুমি সিঁড়ি দিয়ে উপরে উঠছো, এবার সিঁড়িটা সব সিঁড়ি কিন্তু মানে প্রতিটা ধাপই কিন্তু সমান হওয়ার কথা। কোনো কোনো সিঁড়ি কিন্তু হয়তো 1 বা 2 ইঞ্চি কিন্তু কম বেশি হতে পারে। তাহলে তুমি বা আমি, মানে আমরা কিন্তু অলরেডি কিন্তু ম্যাচিউরড কন্ট্রোল সিস্টেম, মানে আমরা যেহেতু সবাই বড় এবং আমরা কিন্তু বুঝেই কিন্তু ধাপ দিতে পারবো। কিন্তু একটা ছোট বাচ্চার কথা যদি আমি চিন্তা করি, যে তার জন্য কিন্তু যদি 2 ইঞ্চি বা 3 ইঞ্চিও যদি সিঁড়ির যদি ডিফারেন্স হয়ে যায় একটা সাথে, তার জন্য কিন্তু ওটা চ্যালেঞ্জিং। তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা যখন উপরে উঠবে, সে শুধুমাত্র খেয়াল, তাকে কিন্তু বলে দিতে হবে যে সিঁড়ি কিন্তু 2 ইঞ্চি উপরে আছে, তোমাকে কিন্তু ধাপ একটু বড় করে ফেলতে হবে। বোঝা গেছে কি? জি স্যার, মানে সেই ক্ষেত্রে আমরা একটা এডিশনাল মানে আগে থেকে স্টেবিলিটি মার্জিন একটা ক্রিয়েট করে রাখবো নাকি স্যার? এক্স্যাক্টলি হ্যাঁ, আগে থেকে একটা স্টেবিলিটি মার্জিন ক্রিয়েট করে রাখতে হবে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি ইমাম হাসান বলছিলাম। প্রতিষ্ঠান বললে ভালো হয়। স্যার আমি ইমাম হাসান বলছিলাম, আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনে জব করি, মিনিস্টার কোম্পানিতে। আমার ভার্সিটি হচ্ছে আমি ডুয়েট 08। আচ্ছা আচ্ছা স্যার আমি বলছিলাম যে হচ্ছে আমি সাপোজ একটা প্রোগ্রাম করলাম বা কন্ট্রোলারের একটা প্রোগ্রাম করলাম, সেটা একটা লিফট অপারেশনে ব্যবহার করা হয়। তো এই লিফট অপারেশনের প্রোগ্রামটা, সেটার ইফিসিয়েন্সি আমি কিভাবে মেজার করতে পারি স্যার? এটার বিষয়ে যদি একটু বলতে পারতেন। ইফিসিয়েন্সি মেজারমেন্ট তো অবশ্যই আমাদের তো করতেই হবে। তো কন্ট্রোল ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের ইফিসিয়েন্সি বা পারফরমেন্স মেজারমেন্টের জন্য আমরা বিভিন্ন ধরনের রেসপন্সিভ অ্যানালাইসিস করব আর কি সামনে। সেটা হতে পারে বডি ডায়াগ্রামের মাধ্যমে, সেটা হতে পারে রুট লোকাসের মাধ্যমে, সেটা হতে পারে স্টেপ রেসপন্সের মাধ্যমে, সেটা হতে পারে সিমুলেশনের মাধ্যমে। বিভিন্ন ধরনের মানে আমাদের হাতে অপশন রয়েছে এই অ্যানালাইসিস গুলো করার জন্য। স্যার এগুলো আমরা নেক্সট স্টেপে শিখবো তো ইনশাআল্লাহ স্যার? নিশ্চয়ই, এগুলোই তো ওকে, থ্যাংক ইউ স্যার। এটা আমার Okay, I think
আমরা মোটামুটি শেষ পর্যায়ে এসেছি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, ছোট করে আর একটা হয়তো আমরা প্রশ্ন নিতে পারি। স্যার চ্যাট বক্সে মনে হয় দু একজন একটা কোশ্চেন করছে, দেখেন স্যার। আচ্ছা, homework can be helpful for new student. Where can we find the recorded video? Okay, Alamgir Hossain, Alamgir from Australia. Alamgir ki acho? Okay. ওকে আলমগীর, রেকর্ডেড ভিডিও হচ্ছে যে আমি সবাইকে ইমেল করে দিব, আর হচ্ছে যে আমি চেষ্টা করছি যে একটা ইউটিউবেও আর কি আপলোড করার, সবগুলো লেকচার গুলোই 1 by 1 হয়তো যদি আমরা ইউটিউবের কোনো চ্যানেল হিসেবে করে নিয়ে বা যেটাই বলি না কারণ আমার নিজস্ব ইমেলের যে এটা আছে সেখানে আমরা আপলোড করতে পারি। এনিওয়ে, প্রথমত ইমেলের মাধ্যমে তো যাবেই ভিডিওটা, এবং পাশাপাশি হচ্ছে যে হয়তো ইউটিউবেও থাকবে। হোমওয়ার্ক ক্যান বি হেল্পফুল ফর নিউ স্টুডেন্ট। আসলে হোমওয়ার্ক হয়তো দেওয়া যায় আর কি, কিন্তু যেহেতু আসলে এটা আজকে আমি বলবো যে সার্টিফিকেট বা আমাদের কোনো পড়াশোনা না বা পরীক্ষা সংক্রান্ত পড়াশোনা না। হ্যাঁ, অবভিয়াসলি I will try to give some homework only to do practice, not to submit. ওকে, ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করি। আর ক্লাস নেওয়া বা পড়া সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলেও এটাও করা যেতে পারে। সময়টা নিয়ে হয়তো প্রশ্ন করতে পারে কেউ যে সময়ের কি কোনো চেঞ্জিং এর দরকার আছে কিনা। ওকে, যেহেতু নেই, সো আমরা উই ক্যান কন্টিনিউ দ্য সেম টাইম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে তাহলে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার।